এখন বেশিরভাগ মানুষের মধ্যে ধারণা হচ্ছে, তারা বলছেন প্রকাশ্যভাবে যে আমরা আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলাম যে বলছে, সে অভ্যুত্থানকে ডিজোন করছে না, শুধু সে আওয়ামী লীগকে না, শেখ হাসিনাকে সমর্থন করছে। এর আগে ছিল শেখ হাসিনা, কাজে শেখ হাসিনার সমর্থন কিন্তু বেড়ে গেছে। আমি এটাই বলতে চাচ্ছি যে আমার হিসাবে বলে। আর বাকি অনেক মানুষ আনডিসাইডেড আছে, যেটা বলে ইয়াং জেনারেশন ভোট দিবে, নো, ইয়াং জেনারেশন ভোট দেয়নি। কারণ ইয়াং জেনারেশন ভোট দিলে 11 কোটি লোক ভোট দিল না কেন? এই 13 কোটির মধ্যে আগের চেয়ে কিন্তু প্রায় 1 কোটি ভোট বাড়ানো হয়েছে। এটা ইয়াং ছেলেপেলেদের ঢুকানো বা নতুন ভোটার, আগের বার চেয়ে আমি দেখি 2024-এর চেয়ে। আচ্ছা, তো এখন কিন্তু তারপরে আরেকটা জিনিস হলো জামাতের বিরাট উত্থান। নো, এই 2 কোটি ভোটারের ভিতরে জামাতের ভোটও আছে। জামাতের ভোট পাংখা মার্কা গেট আছে, তারপরে যতগুলো আছে হেফাজত মিলে এবং বিএনপির ভোট মিলে কিন্তু 2 কোটি ভোট। কাজে জামাতের ভোট এখানে 50-60 লক্ষের বেশি না। ওরা যেটা অর্গানাইজ করছে, দেশকে ধ্বংস করে ফেলাবে, সব কিছু ওদের অস্ত্র আছে, এটা বলেছে তারা। আমি জানি না কি আছে না আছে, তবে লোক সংখ্যা জোগাড় করছে তারা বিভিন্ন জায়গা থেকে। মানে ঢাকার একটা জায়গায় মিটিং করলে তারা হয়তো দেখা যাচ্ছে যে ওই সাতক্ষীরা থেকে লোক আনছে, খুলনা থেকে লোক আনছে, দিনাজপুর থেকে লোক আনছে, হাজার কোটি টাকা খরচে গাড়ি ভাড়া দিয়ে এখানে এনে মিটিং করছে। তাদের সম্পূর্ণ ভোট ব্যাংক বাড়েনি। এটা আমি অ্যানালাইসিস করার পর এই জিনিসটা আমার একটা ধারণা হয়েছে যে রাজনীতির এইটার দিকে দৃষ্টি দেওয়ার প্রশ্ন আছে, এবং এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যার জন্য আমি মনে করি সামনের দিকে এটা বড় ধরনের একটা রোল প্লে করবে। যে মানুষে বলছে যে আগেই ভালো ছিলাম, এই কথাটা খুবই কেন বলছেন? এটা পরিষ্কার কথা। আগেই ভালো ছিলাম মানে আগে খারাপ ছিলাম, আমরা তখন এটা বর্জন করছি। পরবর্তীকালে যেটা দেখলাম সেটা এর চেয়েও খারাপ। আগেই ভালো ছিলাম, আমি অনেকে জিজ্ঞেস করছি কেন আগে ভালো ছিল, বলে জানমান ইজ্জতের নিশ্চয়তা ছিল, আমাদের খাওয়া পড়ার নিশ্চয়তা ছিল। কাজে এটা বুঝতে হবে যে এই ধরনের একটা মাস পপুলেশনকে বাদ দিয়ে রেখে স্টেবিলিটি করা, অর্থনৈতিক বলবো না, আমাদের সামাজিক অর্থনৈতিক না, রাজনৈতিক স্থিতিশীলতা করা কঠিন। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা সম্ভব না। আমরা শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্নটা করতে চাই এরকম, যেহেতু আওয়ামী লীগের কথা আসলো, আগেই ভালো ছিলাম কথা আসলো, শেখ হাসিনার কথা আসলো, এবং ভারতের কাছে সম্প্রতি হাদি হত্যাকাণ্ডের আসামিদের যেমন ফেরত চাওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে জুলাই অভ্যুত্থানের বিষয়ে শেখ হাসিনার বিভিন্ন মামলা চলছে, সাবেক প্রধানমন্ত্রী তাকেও ফেরত চাওয়ার বিষয় হয়েছে। আপনার কি মনে হয় ভারতকে আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে? এটা ভারতের বিষয়টা আমি বলতে পারি না, তবে এমনি স্বাভাবিকভাবে যতটুকু আমি বুঝি, ভারতের বিভিন্ন দিন থেকে ওনাদের অনেক পলিটিশিয়ানদের সঙ্গে, অনেক মানে কর্মকর্তাদের সঙ্গে অনেকের সাথে আমার মেশার সুযোগ হয়েছে, বা সাধারণ যারা সাংবাদিক। ভারতের কিন্তু জনগণের মধ্যে শেখ হাসিনার একটা জনপ্রিয়তা আছে, তারা তাকে বিশ্বস্ত বন্ধু মনে করে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে ভারতের যারা জনগণ, তারা মনে করে যে আওয়ামী লীগ সরকারে থাকলে আমরা সেফ থাকি, মানে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কম থাকে। এই দুটো জিনিস। আর একটা নতুন এখন যোগ হয়েছে, আমি দেখলাম অনেকে আলাপ আলোচনার সময় আমি শুনি সাংবাদিকরা বা বিভিন্ন লোকরা এই কথাটা উঠান যে ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্প্রীতির কারণেই ভারত বিরোধীরা এই আন্দোলনটা করেছে, এবং সেই জন্য ভারতেই তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে উত্থানের। আরেকটা বলছে আওয়ামী লীগের পিছনে এটা লাগার কারণ হলো আওয়ামী লীগ 71 সনে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান থেকে দেশটাকে স্বাধীন করে একটা নতুন দেশ করেছে, যেটা পাকিস্তানপন্থী বা সেই ধরনের মানসিকতার লোকরা পছন্দ করেনি। কাজে এই আন্দোলন তারাই করেছে। কাজে ভারত কিন্তু এটা একটা জনগণের মধ্যে একটা, আমি দেখেছি বা সাংবাদিকরা যাদের সঙ্গে কথা বলি সুযোগ হলে, তাদের কিন্তু ধারণা যে ভারতের পক্ষের কারণেই, এবং সেটা ভারত বিপক্ষে যারা ছিল তারা এর তাদের মধ্যে। আর এখন ওনার মামলা আছে, ওনাকে নিয়ে আসতে চায় ভারত, যদি ওনাকে দেয় মামলা। তবে আমার ভাইয়ের ব্যাপারে আমি দেখেছি তো, এরশাদ সাহেবকে যখন ওনাকে অনেক কেস দেওয়া হলো, অনেক কিছু দেওয়া হলো, তখন কিন্তু ওনাকে যেন একখান থেকে, উনি এত পপুলার ছিলেন আমরা বুঝতে পারিনি, সরকার ভয় করত। একখান থেকে একখানে ওনাকে হসপিটাল, এই জেলখানা থেকে হসপিটাল নিতে ভয় করত। কাজেই ওনাকে নিয়ে এসে বিচার আচার করলেও এই ধরনের পলিটিক্যাল ক্যারেক্টার কোন সময় কি হয় বোঝা মুশকিল, কেন তাদের কিন্তু জনসমর্থন আছে একটা। ভারত কি দিবে না, আমি সেটা তো ভারত কি দিবে কি না দিবে, আমি তো তোমাকে বললামই যে আমি যেটা ভারতের জনগণের কথা বললাম, যা স্বাভাবিকভাবে তাকে যারা যেটা ওন করে, কাজী তারা যদি দিতেও চায় যে কোনো সরকার, হয়তো জনগণের তরফ থেকে একটা নেগেটিভ আসতে পারে, কারণ তারা তাকে বন্ধু মনে করে, বিশ্বস্ত মনে করে। তারা আওয়ামী লীগকে তারা
আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তারা মনে করে ভারত সেফ, ভারতের উপরে কোনো জঙ্গি হামলা হবে না, এটা তারা বিশ্বাস করে। তো ফলে তাদের তো একটা স্বাভাবিক জনগণের চাপ সরকারের উপর সবসময় থাকে। একটা সময় আপনাদের উপরেও তো অনেক ধরনের ঘটনা, বহুল ঘটনা ঘটেছে, কার্যালয় হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ড, পুলিশের অ্যাকশন এবং বিভিন্ন জায়গায় আপনারাও অভিযোগ তুলেছেন, কার্যালয়গুলো সারা দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এখন তো রাজনৈতিক কার্যক্রমে বাধা আপনারা ভোগ করছেন কি? সব কেস কিন্তু 5ই আগস্টের পরে দেওয়া হয়েছে। এগুলো কেস, বেশিরভাগ কেসের কোনো মেরিট নেই, কোনো ইনকোয়ারি হয়নি, কোনো কিছু হয়নি, কোনো এফআইআর হয়নি বেশিরভাগ কেস আমি যতটুকু জানি। তাদেরকে হঠাৎ করে দেখলাম যে ইলেকশনের পরবর্তীকালে হঠাৎ করে তাকে আবার অ্যারেস্ট করে নিয়ে এখনও তাকে জামিন দেওয়া হচ্ছে না। তো আমরা তো একটা নিপীড়নের মধ্যে এখনও আছি। আমরা সামনের দিকে দেখতে চাচ্ছি বর্তমান সরকার পরিবর্তন হলে এই ধরনের অ্যাটিটিউডগুলো পরিবর্তন হয় কি না। কেননা আমাদের উপরে অন্যায়ের এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেমন ব্যক্তিগত কথা বলা ঠিক না, আমি বলতে চাই না। যেমন আমাকে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না, পাসপোর্ট আমার এখন পাসপোর্ট নাই, এখন পর্যন্ত আপনার পাসপোর্ট নেই? পাসপোর্ট নাই, কোনো পাসপোর্ট দিচ্ছে না। তারপরে আমাকে আপনার পাসপোর্টটা কোথায় বা কিভাবে আছে? না, আমরা পাসপোর্ট দেওয়ার জন্য আগের পাসপোর্টটা জমা দিয়ে যখন করে সব ঠিকঠাক আছে, হঠাৎ করে আমি তৎকালীন সময় যে আমাদের ছিলেন হোমস অ্যাডভাইজার, ওনার কাছে নিজে ব্যক্তিগতভাবে একবার দেখা করতে গেলাম ওনারা আসার পরে, পরে ওনাকে বলার পরে উনি আবার আমার সামনে, হ্যাঁ উনি ছিলেন, উনি আবার সঙ্গে সঙ্গে আমার সামনে টেলিফোন করলেন যে ওনার পাসপোর্ট, ওনার ওয়াইফের পাসপোর্টটা ইস্যু করে দাও। ওরা করলো। তারপরে কয়েকদিন পরে দেখলাম যে হলো না। পরে ওনাকে অনেকবার চেষ্টা করলাম, পরে বুঝলাম যে ওই আমাদেরকে যখন 2 মাস পরে যেহেতু হঠাৎ করে তারা করেছে, তারপর থেকে আমাদেরকে ব্ল্যাক লিস্ট করে পাসপোর্ট দেয়নি। তারপরে যেটা করেছে, আমার নামে একটা করাপশন কেস দিয়ে আমার ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আবার এখন কোর্টের থেকে অর্ডার দিয়ে আমার এয়ারপোর্টে যাওয়া আসা বন্ধ। আমার পাসপোর্টও নাই। কিন্তু আপনার পাসপোর্ট এখন কোথায় আছে তাহলে? পাসপোর্ট সরকারের কাছে আছে, সরকার আমাকে পাসপোর্ট দেয়নি। তো আমি বললাম এইরকম আমাদের বিভিন্নভাবে আমাদেরকে চাপ সৃষ্টি করছে। আমাদের অপরাধে কিছুই না। আমি এই জন্যই বলছি যে এটার কারণে আমি একটা বই লিখেছি, যেটার কথা এই বইটা আজকে থেকে বইটা প্রিন্ট হয়েছে, এটা আমি সব জায়গায় দিব। জুলাই আন্দোলন, উগ্রবাদ এবং নির্বাচন। এখানে আমরা এই জুলাই আন্দোলনে কি করেছি, তার আগে কি করেছি, আমার বিভিন্ন সময়কার যে এই আন্দোলনের সঙ্গে আমরা কতটুকু ঝুঁকি নিয়েছিলাম, কোটা সংস্কার, তারপর জুলাই আন্দোলন, ধর্মীয় উগ্রবাদ, তারপরে আবার পরবর্তীকালে নির্বাচন পর্যন্ত কি হয়েছে, অন্যান্য বিষয়ে আমি যে আগে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় কথা বলেছিলাম, আমি যে বিভিন্ন সময় বিদ্যুৎ খাত নিয়ে কথা বলেছিলাম সংসদে, এবং তারপরে আমি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ধারাবাহিকতা যে কার্যক্রমগুলো সেটা, এবং আপনার চোখে দেখা বাংলাদেশের এটা মানে আমি বিভিন্ন সময় যেগুলো বক্তব্য দিয়েছি, সংবাদপত্রে এসছে, এগুলো আমি তুলে ধরেছি। সেখানে কিন্তু আমি জুলাই আন্দোলনের জন্য কোটামুক্ত বৈষম্যমুক্ত সমাজ গঠন ধ্বংস করছে দেশ, কোটা ব্যবস্থা। বইয়ের নামটা কি তাহলে? বইয়ের নামটা হলো জুলাই আন্দোলন, উগ্রবাদ এবং নির্বাচন। এটা আজকেই প্রিন্ট হয়ে আসছে। এখন এটা হলো ডামি প্রিন্ট, এখন হাতে পাইনি আমি, তো এটা আমি সব জায়গায় এটা দিব। তো সেখানে আমাদের রোলটা এবং আমাদের পার্টির রোল, কোথায় কোন সময় আমরা কী করেছি মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে কিন্তু আমাদের দোষর বলার কোনো স্কোপ নাই। আমরা ওদের সঙ্গে ছিলাম, যখন ভালো কাজ করেছি, যখন খারাপ কাজ করেছি আমরা ছিলাম না। যখন আমাদেরকে, তারপরেও 2 মাস পর্যন্ত আমাদেরকে কোনো ডিস্টার্ব করা হয়নি। 5ই আগস্টের পরে অক্টোবরের 7 তারিখে এসে দুজন বলল যে ওনারা দোষর। তারপরে ওনার প্রধান উপদেষ্টার একজন সহকারী, বিশেষ সহকারী, উনি অফিসিয়ালি ডিক্লেয়ার দিল যে ওনাদের কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। তারপর থেকে আমাদের উপর অত্যাচার, আমাদের রাস্তায় নামতে দেয় না, পুলিশ এসে মারামারি করে, মব সৃষ্টি করে, আমাদের বাড়ি ভাঙচুর, আমাদের এখানকার বাড়ি ভাঙচুর করে, রংপুরের বাড়ি ভাঙচুর করতে গেল, আগুন লাগিয়ে দিল। মানে আমাদের উপর তাণ্ডব শুরু হয়, এবং সকলের নামে মামলা দিয়ে লোককে ধরা শুরু করলো, যেখানে সেখানে মানুষকে অ্যারেস্ট করছে, অত্যাচার করছে। তো এইটা কিন্তু এই জিনিসটা এই সরকার আসার পরে আমরা আশা করছি যে এগুলোর থেকে হয়তো আমরা রক্ষা পাবো। এখন আমি জানি না কতটুকু রক্ষা পাবো না পাবো, হয়তো বা সামনে সময় বলে দিবে যে কোন পথে আসলে রাজনীতি হাঁটছে, বা আপনারা হাঁটবেন, বা কোনো ধরনের সংকট সম্ভাবনা যে কোনো মুখোমুখি হবেন কিনা। আরেকটি প্রশ্ন করতে চাই, দীর্ঘদিন একবার আপনি ব্যক্তিগতভাবে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিরোধী দলের দায়িত্ব পালন করেছেন, সে সময়ে সরকার, সাবেক সরকার যারা রয়েছেন, আওয়ামী লীগ সরকার, এবং সভানেত্রী যিনি রয়েছিলেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের সঙ্গে বিভিন্ন আলোচনা হয়েছে। অভ্যুত্থানের পরবর্তী সময়ে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা এবং কথা হয়েছে কিনা? এটা তো আমি কালকে বলেছি, যোগাযোগ হয়েছে আমার সঙ্গে। মানে সেটা কিরকম, বা সৌজন্য দেখার কথাবার্তা, যেহেতু আমরা একসঙ্গে ওনার মন্ত্রী ছিলাম অনেক সময় অনেক বিষয়ে। এখন আমি তো সবসময় সবার সঙ্গে, আমার সমসাময়িক যারা নেতা টেতা ছিলেন, এখনও সব দলে যারা আছেন, তাদের সঙ্গে তারা যখন সরকারের বাইরে ছিলেন তখন সৌজন্য সাক্ষাৎ, তারা আমাকে ডাকলে তাদের মেয়ের বিয়ে, ছেলের বিয়েতে, তাদের কোনো প্রোগ্রামে আমি যেতাম সবসময়।
এবং আমি এগুলোতে কোনো সময় পরোয়া করতাম না। আমাদের ব্যক্তিগত জীবন আর মানে আমি মনে করি রাজনীতিটা হলো আমাদের প্রতিপক্ষ, ওনারা আমার শত্রু নয়। কাজে ব্যক্তিগত জীবনের সাথে ওই শত্রুভাবাপন্ন করে প্রতিহিংসা তাকে দেখাই যাবে না, ঘৃণা করতে হবে। তার রাজনীতিকে আমি ঘৃণা করতে পারি, কিন্তু তাকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করব তখনই যখন সেই ধরনের অ্যাটিচিউড আসবে। আমি তো সেইভাবে তার সঙ্গে কোনো সময় করিনি। তার সঙ্গে যে আমার সৌজন্য সবসময় ছিল, আমার এখনও আছে। শেখ হাসিনার সঙ্গে কবে নাগাদ সেই কথাটা হয়েছিল এবং কিরকম সময় কথা হয়েছিল? এটা সম্পর্কে আর ডিটেল কিছু কিরকম না, কথা তো আমি বললাম, কথা হলো সৌজন্য কথা। ওনার কথাতে মানে কি না, বোঝা? রাজনীতির কথা ওনার সঙ্গে আমি আলাপ করি না, যেহেতু ওনার দল আমি করি না। কাজে ওনার রাজনীতি যাই হোক, আর আমার রাজনীতি আলাদা হবে, সেটাই স্বাভাবিক। তো ওনার সুরে কোনো ধরনের মানে আভাস পেয়েছেন কিনা? ওনার শারীরিক বিভিন্ন সময় গুঞ্জন উঠে যে উনি বিভিন্ন রকম অবস্থা, তার আওয়াজ। সেগুলো সম্পর্কে তো সৌজন্য সাক্ষাতে তো আর এগুলো আমরা বলতে পারবো না। ওনার মেডিকেল রিপোর্ট কি বা কি আছে না আছে, এগুলো ব্যাপারে আমি ইন্টারেস্টেডও না। আগামী দিনের বাংলাদেশের যে রাজনীতির পথ, অর্থনৈতিক, সামনে বাজেট আসছে, আসবে, এর মধ্যে জ্বালানি সংকট এক ধরনের ভয়াবহতার রূপ নিচ্ছে, আবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এলো গতকাল। সব মিলিয়ে আসলে আমরা কি সংকটের দিকে? না, আমি তো বললাম আমরা মহাসংকটে গিয়েছি, মহাসংকট। আমি সংকট মনে করি না, মহাসংকট। এখন তেলের যেটা সারা পৃথিবীতে তেলের দাম ডাবল হয়ে গেছে, আমরা ডাবল দামের তেল কিনছি। এখন পর্যন্ত টাকা দিতে পারছি এই পর্যন্ত, কিন্তু ডবল দামের তেল কিনে আমি যদি সেই টাকাটা কালেকশন না করতে পারি, আমি পরের বার তেল কিনবো কী করে? আমাকে তো বাজেট করার জন্য, বাজেট সহায়তার জন্য ফান্ড নেওয়ার জন্য কতটা নিয়ম আছে অনেকেই জানে না। আমরা বিদেশি ঋণ দিতে পারি, সাহায্য নিতে পারি, কিন্তু বিদেশি ঋণ এবং সাহায্য সাধারণত দেওয়া হয় IMF-এর রিপোর্টের উপরে। IMF যদি বলে যে আমরা এটাকে দিলাম, ওরা টাকা বিশেষ কিছু দেবে না, কিন্তু ওদের এই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই, IMF যদি বলে যে হ্যাঁ ঋণ দেওয়া যায়, তাহলে সবাই ঋণ দেবে। আর এই ঋণ না পেলে বাংলাদেশের বাজেট তৈরি করা কঠিন হবে। বাজেটের যে সাপোর্ট, এখন আমাদের যে পজিশনে আমরা আছি সে পজিশনে প্রচুর আমরা অর্থায়ন বিদেশ থেকে আমাদের আনতে হবে। আমাদের আয় ইনকাম কমে গেছে, অনিশ্চিত হয়ে গেছে, খরচ বেড়ে গেছে, সব কিছু। সার কিনতে হবে ডাবল দামে, তেল এখনও ডাবল দামে কিনতে হচ্ছে, সামনে কি হবে জানি না। তারপরে বিদ্যুৎ, মানে সব কিছুতেই এখন তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সব জিনিসের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, সমস্ত ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, সবজি থেকে শুরু করে সব কিছু বেড়ে যাবে। জ্বালানি তেলের দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। এবং এটা যেটা বাড়িয়েছে, এটা তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা খুবই সামান্য। পৃথিবীর সব দেশে যেহেতু কিনতে হচ্ছে ডাবল দামে, এবং আমাদের IMF-এর সঙ্গে কথা ছিল যে তোমরা যে দামে কিনবা সেই দামে বেচতে হবে, এবং সেখানে যে প্রত্যেক মাসে এটা অটোমেটিক্যালি করতে হবে। কিন্তু আমরা গত 2-3 মাস থেকে অটোমেটিক্যালি এটা করিনি, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, মানুষ এমনি খেতে পড়তে পারছে না। তো নতুন সরকার ঝুঁকি নিতে চায়নি। এই মুহূর্তে সরকার এসেই যদি একটা দেশে একটা মানুষের না খেয়ে মরা শুরু করে বা একটা অসুবিধা শুরু হয়ে যায়, সেটার জন্য তারা হতে দিই, এটা আমি খারাপ মনে করি না। কিন্তু তাদেরকে তো টাকাটা উঠাতে হবে, টাকা ছাড়া তারা তেল কিনবে কোত্থেকে? আর বিদেশ থেকে যে লোন নিতে জন্য সবচেয়ে যেটা বড় দরকার, সেটা হলো ওই তেলের দাম, এগুলোতে সাবসিডি যদি না উঠিয়ে দেয়, এগুলোতে প্রাইম আরও কতগুলো কন্ডিশন আছে ব্যাংকিং খাতটা, সেগুলো যদি না করে দেয়। এবং IMF এবার ডিসেম্বরে জুনে যেটা ছাড় দেওয়ার কথা ছিল, সেটা এখনো ছাড় দেয়নি। এরা বলছে আমরা সেপ্টেম্বরে গিয়ে আবার দেখব। তার অর্থ হলো সেপ্টেম্বর পর্যন্ত মানে তারা যখন ছাড় দেবে না, খুবই সম্ভাবনা যে বিদেশি অন্য কোনো দাতা সংস্থা বা অন্য কোনো এমনকি কমার্শিয়াল লোনও খুব একটা আসবে না, কারণ তারা অ্যাসেসমেন্টটা দেখে ওয়ার্ল্ড ব্যাংক আর IMF-এর অ্যাসেসমেন্ট। কাজেই বাজেট সহায়তার জন্য যে অর্থ দরকার হবে, এটার জন্য সরকার একটা বিপদে পড়তে পারে। সংসদের বাইরে ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামাত এবং এনসিপি তারা এক ধরনের কর্মসূচিও নেমেছে, সেটিকে আপনি বলেন? না, এখন জুলাই সনদ নিয়ে আমি আগের থেকেই যে জন্য আমি ভয়টা করছিলাম, যার জন্য আমি হা না ভোটের ব্যাপারে না ভোট দিতে বলেছিলাম। কারণ আমার একটা ধারণা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার, জামাত এবং এনসিপির এক দল, এবং এরা সরকার থেকে চলে যেতে চাইবে না, এরা সরকার ধরে রাখতে চাইবে। কেননা এই সরকারকে ওরা 29 পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ছিল, এখন তো অনেক কথা বলবো। এটার একটা অস্ত্র হিসেবে তারা, দুটো অস্ত্র ছিল, একটা যদি আমরা কেউ না যেতাম, আমি যদি এখানে না থাকতাম প্যারালালি, তাহলে তারা নির্বাচন যে কোনো কারণ দেখে নির্বাচনটা বয়কট করে আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারের মানে চলতে থাকতো আর কি। আর সেকেন্ড ছিল যে হা না ভোট করে একটা হা বানিয়ে নিয়ে যে আমরা ম্যান্ডেট পেয়ে গেছি,
কিসের ম্যান্ডেট, যে জুলাই সনদ বাস্তবায়ন করতে ইত্যাদি, এবং সেটা বলে ওনারা তখন পার্লামেন্টের হাতে আর কোনো ক্ষমতা দিতেন না, বলে ওইটা আগে ফয়সালা হোক তারপরে ক্ষমতা দেব, এই করে 3-4-5 বছর আবার চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এই দুটো কারণে এখন এই যে জুলাই সনদ নিয়ে ওরা যে করছে, আমার মনে হয় ওটা ওনারা মানে ওইটা একটা দে আর ফাইটিং এ লস্ট ব্যাটল। কেননা তারা ওইটা যেহেতু 2/3 মেজরিটি হয়ে গেছে, এখন আইনগতভাবেও যেটা করতে চান বিএনপি হ্যাজ গট এভরি রাইট টু ডু ইট অ্যান্ড দে উইল ডু ইট। এখন এনারা জাস্ট মুখ রক্ষার খাতিরে হয়তো একটা আন্দোলন করছেন। ওনারা এই আন্দোলন করে ওনারা সরকারের পতন করবেন বা পতন করানোর পর ওদের কী অবস্থা হবে সেটা বুঝিয়ে ওনারা এগুলো একটা লোক দেখানো, আমি মনে করি লোক দেখানো। এটা ওনাদের থেকে এর থেকে খুব বেশি কিছু না। অভ্যুত্থানের কারণ এক ধরনের নেতিবাচক আওয়ামী লীগের উপর পড়েছে না? নেতিবাচের কারণ যেটা পড়েছিল এটাই আমি বললাম, যে সবচেয়ে বড় অভ্যুত্থানের পরে যেটা এখন দাঁড়িয়ে গেছে, অভ্যুত্থানের পরে পরেই তো আমরা, তখনই যদি ভোট হতো তাহলে তো আওয়ামী লীগের কোনো অবস্থানই থাকতো না। তখন যদি অন্য লোককে ডেকে বলতো যে তোমরা আওয়ামী লীগ আসো, তখন হয়তো শেখ হাসিনার কোনো অবস্থান থাকতো না। কিন্তু সেটা যেহেতু আমরা করিনি, তাকে খুব একটা জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলা হতো, আপনি বললেন সেই জিনিসটা তারা বলতো। তাহলে এখনকার সংসদে বিএনপি সরকার দল এবং জামাত ইসলাম বিরোধী দল, তারা তাহলে কি রকম? আমি এটাই বলতে চাচ্ছি, অনেকে বলছে, আমি বলছি না, অনেকে বলছে যে সেই সময় যেমন বলতো আমি দামি নির্বাচন, ওইটাই হয়েছে, এবং সংসদও কিন্তু এখন ওরকমই চলছে। বাইরের থেকে অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু আমাকে অনেক যারা এসব নিয়ে স্টাডি করে, অনেকে লেখালেখি করে, আমাকে দু একজন বলছে যে আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে আসলেই বিএনপি এবং জামাত একটা সূক্ষ্ম একটা আন্ডারস্ট্যান্ডিং করে টপ লেভেলে চলছেন। ওনারা কতটুকু যাবেন, কতটুকু বাধা দেবেন, কি করবেন, মানে সাজানো, মানে মোটামুটি অনেকের মতে যে এটাও সেই গৃহপালিত বিরোধী দলই হয়েছে। এটা ঠিক সঠিকভাবে, তার মানে এই গৃহপালিত বিরোধী দলের নামটা কি? না আমি তো নাম সেটা বলতে চাই না, মানে যেটা যারা বিরোধী দল হিসেবে কাজ করছেন, প্রথমে দেখা যাচ্ছে যে বিরোধী দল অনেক কিছু বলছেন, তারপরে আবার সরকারও অনেক কিছু বলছেন, পরে আবার সরকার যে কোনোভাবে হোক বিরোধী দলের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করছেন, বিরোধী দলের সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছেন, এবং যেটা বাইরের রাস্তায় দেখানো হচ্ছে এগুলো অনেকে বলছেন, অনেকে অনেকটা এরকম কিনা যে শেখ হাসিনার সময় যেমন এক ধরনের, আপনার কথার প্রেক্ষিতে উত্তরটা যদি আমি ধরি, সমঝোতার ভিত্তিতে সবকিছু, তো এখনো কি তাহলে সমঝোতার ভিত্তিতেই? এটা আমাকে অনেকেই বলেছেন, যারা রাজনীতি করেন বা যারা রাজনীতির বিশ্লেষণ করেন, তাদের অনেকের ধারণা যে এইটা আগের মতোই চলছে এবং ওনাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিংই আছে, এবং সেইভাবেই ওনারা কাজকর্ম করছেন। যেগুলো রাস্তায় প্রোটেস্ট টোস্টেস্ট দেখা যাচ্ছে, যাকে সরকার ফেলে দেব, এগুলো আসলেই মানে লোক দেখানো। আর জনগণের দাবি দাবা তুলে ধরা, এটা আমাদেরকে যেমন বলা হতো যে আমরা গৃহপালিত একেবারেই ছিলাম না। আমার প্রতিটি বক্তৃতায় সংসদে এবং একেবারে সরকার প্রধানের সামনেই তার সমালোচনা, খুব কঠোরভাবে সমালোচনা আমি করেছি, এবং এগুলোর রেকর্ড আছে। এবং পরবর্তীকালে এই আন্দোলনের সময়, আন্দোলনের আগে পরে, এমনকি গত ইলেকশনের পরেই ইলেকশন সম্পর্কে সমালোচনা, এটা আমি সংসদেই করেছিলাম। এইটা কাজেই আমাদেরকে যতটুকু বলা হয় তার চেয়ে কিন্তু আমরা অনেক বেশি এফেক্টিভ ছিলাম। আমাদের শুধু সমস্যা হলো আমাদের দলের কিছু মানুষ একটা অংশ নিয়ে ওই সরকারের সাথে লিয়াজে করে চলতো, এটা বাইরে ওইটাই প্রকাশ হতো বেশি, ডিভাইডেশনের জায়গায়। কিন্তু আমাদের নেতাকর্মী সহ আমরা যে নেতৃত্ব দিয়েছি, আমরা কিন্তু কোনো সময় সরকারের দোসর ছিলাম না। সেই অর্থে দোসর অর্থ হলে খারাপ কাজের সঙ্গী ছিলাম না। আমরা সরকারের সবসময়, আমি যখন মন্ত্রী ছিলাম তখনও আমি সরকারের খারাপ কাজের সমালোচনা করেছি, এবং সরকারের খারাপ কাজের কোনো সময় আমি তাদের সম্মত দেইনি, যেটাকে আমি মনে করেছি জনগণের স্বার্থে নয়। আপনি কথা বললেন কিছু সমঝোতার ভিত্তিতে গৃহপালিত কথা, এবং আরও একটি কথা আসে, এবং এটি কথাটি বেশ ভালোভাবেই আসে, যে আওয়ামী লীগ ভারতের ভেতরে ঢুকে গিয়েছিল, এই একদম কোট আনকোট এই টাইপের কথাগুলো চলতো, এবং চুক্তি থেকে শুরু করে ব্যবসা, রাজনীতি, পররাষ্ট্রনীতি এক ধরনের ভারত নির্মিত ছিল। আপনি কি লক্ষ্য করেন ইন্টারিম সময় থেকে এই সরকার এসে সেটিতে পরিবর্তন এসেছে কিনা, নাকি সেটা কেবলই মাত্র আসলে স্থানান্তর বা রূপান্তর, নতুন কিছু, ওদেরকে আসলে সেই ভারত নির্ভরতা বাড়ছে, স্থিতিশীল রয়েছে নাকি কমছে? এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। মানে এই সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করছেন, এবং ভারত বিরোধী যে একটা তাদের বক্তব্য, যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেমন মনে হচ্ছিল জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা আসলে শেখ হাসিনা যেহেতু ভারত তাকে বিশ্বস্ত মনে করে, বা আওয়ামী লীগকে যেহেতু ভারতের জনগণ তাদের আওয়ামী লীগ সরকারে থাকলে তারা তাদের নিরাপত্তার বিষয়ে স্বস্তিতে থাকে, এইসব কারণে, এবং যারা ভারত বিরোধী তারাই শেখ হাসিনাকে সরিয়েছে। এই ঘটনাগুলি কিন্তু এই ধরনেরভাবেই প্রচারিত হয়েছে।
এবং এই সরকার এসে কিন্তু তার চেয়ে হঠাৎ করে মোটামুটি ভারতের পক্ষে অবস্থান নিয়ে ভারতীয় মানে যাদেরকে খুশি করার বাইরে কিছু করছেন না। কাজে শেখ হাসিনাকে যদি সেইভাবে বলা হয় যে উনি ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, সেই কারণেই যারা তার বিরোধিতা করে আন্দোলন করেছিলেন, এখন কিন্তু এই বর্তমান সরকার ওই ওই লাইনেই কাজ করছেন। আমি যেটা দেখছি, ওনারা ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য খুবই চেষ্টা করছেন এবং ভারতের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক সৃষ্টি হচ্ছে। তার মানে ভারত বিরোধী কি আসলে মুখের রাজনীতি, নাকি এটার বাস্তবিকভাবেও কোনো রাজনৈতিক প্রেক্ষাপট বা ভারত প্রভাব বিরোধী রয়েছে বাংলাদেশে? ভারত বিরোধী রাজনীতিটা আমার ব্যক্তিগত ধারণায় এ পর্যন্ত আমি যতগুলো ভারত বিরোধী বক্তব্য ভারত কাজ দেখছি, এগুলো বেশিরভাগই মুখের রাজনীতি। যে কোনো সরকার, বাংলাদেশের মতো একটা ছোট এবং আমাদের রিসোর্স অনেক কম, জনসংখ্যা অনেক বেশি, সেখানে ভারত আমাদের প্রায় চারপাশেই ঘুরে আজকাল একটা বে অফ বেঙ্গল ছাড়া সেখানেও ভারতের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে। এখানে আমরা ভারতকে বাদ দিয়ে কোনো রাজনীতি করা বা উন্নতি করা, কোনো ভারতকে বাদ দিয়ে ভারতের শত্রুতা করে খুব ভালো কিছু করা, এটা আমার মনে হয় বাস্তবসম্মত কোনো ব্যাপার নয়। যে সরকারি আসছেন তারা কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলার চেষ্টা করেছেন। তবে বাইরে এই ভারত বিরোধী একটা বক্তব্য দিয়ে একটা মানে সাধারণ মানুষকে একটা কী ধরনের একটা বোকা বানানোর চেষ্টা করা হয়। আবার ক্ষমতায় গেলে দেখা যায় যে তারাই আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। সম্ভবত ওই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি রয়েছেন, তিনি সম্ভবত প্রথম আন্তর্জাতিক দেশের বাইরে প্রথম সফর সম্ভবত ভারত দিয়ে হয়তো বা শুরু হতে যাচ্ছে, এমন একটা আলোচনাও চলছে। এটা আমরা বিভিন্ন মিডিয়ার থেকে যেটা শুনছি, সেখানে বোঝা যাচ্ছে যে উনি ভারতে প্রথম হয়তো তার ভিজিট ভারতে করবেন এবং আগামী মাসে হয়তো হতে পারে। তো এসব কারণে, বিভিন্ন কারণে যেটা বোঝা যাচ্ছে যে যেদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেদিকে দেশকে নিয়ে গেছিলো, যেখানে যে প্রভাবে দেশটা চলছিল, এবং বিএনপিরও বেশ একটা বড় অংশ যার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, মানে তারা এক ভারত বিরোধিতার তাদের প্রধান রাজনৈতিক একটা ছিল, স্তম্ভই ছিল। সেটার থেকে কিন্তু বর্তমান সরকারে এসে বিএনপি কিছুটা হলেও পিছিয়ে হচ্ছেন বলে আমার মনে হচ্ছে। সেই দিকে তারা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাহী ক্ষমতা বলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ কার্যক্রম স্থগিত করা হলো এবং সন্ত্রাসী সংগঠনের ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো, এবং সম্প্রতি সংসদে নতুন আইন তৈরি হতে যাচ্ছে এবং এক ধরনের অনুমতি প্রাথমিকভাবে যদি এক ধরনের আলোচনার জায়গাও কিন্তু শুরু হয়েছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সংসদে এই বিষয়টি উত্থাপিত হয়েছে। এটিকে আপনি একজন রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং দীর্ঘদিন ছিলেন, কি মনে করেন? এটাকে আমি খুব খারাপ একটা দৃষ্টান্ত বলে মনে করি। এটা দেশের জন্য ক্ষতিকারক, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক, এবং আমি বিশ্বাস করি যে এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি সরকার নিজেই। এখন তাদের যে ধরনের রাজনীতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, সেখানে আমার মনে হয় যে একটা মধ্যপন্থী